মাইক ভিডিও অডিও সব ঠিক? ওকে। গুড মর্নিং সবাইকে। আশা করি তোদের সবার মন শরীর ভালো আছে, কিউট কিউট বাচ্চারা। তাহলে মন শরীর ভালো থাকলে এইদিকে তাকা, সবাই খাতা পেন নে, বসে পড়। হ্যাঁ, সব গল্প শেষ, এখন আয় এদিকে তাকা, পড়াশোনা হবে। রেডি সবাই? ওকে। তো দেখ, আমরা লাস্ট লেকচারে কি পড়াশোনা করতেছিলাম, নতুন একটা কোর্স স্টার্ট করছি যেখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস করতেছি। অর্থাৎ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক থাকবে, ওগুলাকে কিভাবে আমরা ইজিলি অ্যানালাইজ করতে পারি। ওকে, দ্যাট ইজ কোন একটা সার্কিট থাকবে, জটিল একটা কোনো সার্কিট থাকবে, কমপ্লিকেটেড সার্কিট। সেই কমপ্লিকেটেড সার্কিটটা আমরা ইজিলি কি করতে পারো, বিভিন্ন থিওরেম দ্বারা, বিভিন্ন মেথড দ্বারা ওটাকে কি করতে পারো, বিভিন্ন প্রসেসে ওটাকে ইজিলি আমরা সলভ করতে পারবো। সলভ করা মানে ওই সার্কিটটার বিভিন্ন প্যারামিটার গুলাকে ক্যালকুলেট করা, ক্যারেক্টারিস্টিক্স গুলোকে জানা। যেমন একটা সার্কিটের টোটাল ইম্পিডেন্স কত আছে, রেজিস্ট্যান্স কত আছে, অ্যাডমিটেন্স কত আছে, ঠিক আছে, বা পাওয়ার কত আছে, গেইন কত আছে, এই ধরনের কিছু আমাদের কি হচ্ছে সার্কিটটা থেকে ডেটা কালেক্ট করে নেওয়া। ওকে, তো আমাদের হচ্ছে এটি টার্গেট নেটওয়ার্ক অ্যানালাইসিসের এই যে কোর্সটা থাকবে, এখানে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি যে যে কোনো কমপ্লিকেটেড সার্কিটকে কতটা ইজি ভাবে আমরা ওর প্যারামিটার গুলাকে, ওর ক্যারেক্টারিস্টিক্স গুলাকে ক্যালকুলেট করে নিতে পারি। তো এই যে ক্যালকুলেট করার জন্য আমি তোদের প্রথম থেকে যেটা শেখাইছি, যে কোনো সার্কিটেই মেনলি কি দিয়ে তৈরি হয়, তোরা যখন কম্পোনেন্ট গুলো দেখিস, এর আগের দিনও আমি বলছিলাম যে থাকে রেজিস্ট্যান্স, থাকে ইন্ডাকটেন্স, থাকে হচ্ছে ক্যাপাসিটেন্স। তো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে রেজিস্ট্যান্স কত হয়, ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে রেজিস্ট্যান্স কত হয়, এসি কারেন্টের ক্ষেত্রে ওটারই নাম ইম্পিডেন্স বলি, ইম্পিডেন্স কত হয়, ইন্ডাক্টরের অ্যাক্রসে ইম্পিডেন্স কত হয়, এগুলো সবকিছু আমরা লাস্টের দিন বুঝছি। এবং আমরা যখনই কি করি, কোনো সার্কিট নিয়ে পড়াশোনা করি, সার্কিটটাকে কখনো শর্ট করতে লাগে, কখনো ওপেন করতে লাগে, কখনো একটা আইডিয়াল সোর্স কারেন্ট সোর্স ইউজ করতে লাগে, কখনো আইডিয়াল ভোল্টেজ সোর্স ইউজ করতে লাগে। এই সবকিছুগুলোকে কি হচ্ছে তোদের আমি এর আগের দিন বোঝাইছি। ওকে, আজকে আমরা কি করব, এই যে একটা কথা আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক, তো নেটওয়ার্ক জিনিসটা কি আমরা একবার বোঝার চেষ্টা করি আজকের লেকচার নাম্বার 2। সো লেকচার নাম্বার 2 তে সবাইকে ওয়েলকাম। চল আমরা একটু ডিটেলসে পড়াশোনা করি এবং খুব ইজি ভাবে পড়াশোনা করব। ওকে, চল। রেডি? তো লেকচার নাম্বার 2, নেটওয়ার্ক অ্যানালাইসিস। গুড মর্নিং জুবের, তুই কেমন আছিস? আমি আছি রে, মোটামুটি ভালো আছি। ওকে, এবার আমি যেটা তোদের আজকে বলতেছিলাম যে নেটওয়ার্ক জিনিসটা কি, তোদের যখনই কথা আসবে যে নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে কি, নেটওয়ার্ক মানে এমন একটা সার্কিট যে সার্কিটের অনেক বেশি পরিমাণ কি আছে, নোটস পয়েন্ট আছে, বা হচ্ছে ওই সার্কিটটায় অনেকগুলো কি আছে হচ্ছে জাংশন আছে। তোদের অনেকের মাথায় কোশ্চেন আসে নোট কি জিনিস, নোট জিনিসটা বোঝার চেষ্টা কর। ধরে নে এই দিক থেকে একটা তার গেছে, বোঝার চেষ্টা কর, এই দিক থেকে একটা ওয়্যার গেছে, ওয়্যারটা গিয়ে এই দিকে চলে আসছে, তখন এই পয়েন্টটাকে কি কোনো নোট পয়েন্ট বলবি? অ্যান্সার হচ্ছে না। নোট পয়েন্ট তখন হবে যদি কোনো একটা পয়েন্টে দুইটার বেশি তার যুক্ত থাকে। ওকে, ধরে নে এটা কি হয়েছে, এইখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, তার আছে, এইখান থেকে গিয়ে একটা বাল্ব জ্বালানোর জন্য এইদিকে একটা লাইন আছে, এইদিকে বাল্ব জ্বালানোর জন্য এইদিকে একটা লাইন আছে। তাহলে এইখানে এই যে পয়েন্টটা, যেটা এই পয়েন্টে দেখ কয়টা কয়টা তার যুক্ত হচ্ছে, দুইটার বেশি, তার জন্য এটাকে একটা নোট পয়েন্ট বলবি। ঠিক আছে, তাহলে আমি যদি ওই হিসেবে বলি, মানে দুইয়ের বেশি যে কোনো হলেই হবে, এটা যদি এই দিকেও যাইতে পারতো তবু এটার নাম কি হইতো, একটা নোট পয়েন্টই হইতো। ওকে, তাহলে এমন যদি কোনো একটা সার্কিট থাকে, এমন যদি কোনো একটা সার্কিট থাকে, এই সার্কিটটার নোট পয়েন্ট কোনটা কোনটা হবে বলতো? নোট পয়েন্ট হবে হচ্ছে এইটা একটা নোট পয়েন্ট হবে, কিন্তু এইটাও নোট পয়েন্ট হবে না, এখানে দুইটা তার আছে, এটাও নোট পয়েন্ট হবে না, এটা আবার নোট পয়েন্ট হবে। ওকে, তাহলে কোন সার্কিটের ক্ষেত্রে যদি অনেক পরিমাণ নোট পয়েন্ট থাকে, ওই সার্কিটটাকে আমরা কি বলবো হচ্ছে নেটওয়ার্ক বলবো। ক্লিয়ার হচ্ছে? তো এডিং দ্য নেটওয়ার্ক। তাহলে আর হ্যাঁ, প্রত্যেকটা এই যে জিনিসগুলো, এগুলাকে আমরা একটা করে ব্রাঞ্চ বলবো। ঠিক আছে, ওকে, তাহলে
যদি কোনো সার্কিটের ভিতরে অনেক বেশি পরিমাণ নোড পয়েন্ট বা ব্রাঞ্চ থাকে তখন ওটাকে কি বলি আমরা হচ্ছে নেটওয়ার্ক বলি। ওকে, মানে জালের মতো তৈরি হবে, ঠিক আছে। এ কমপ্লিকেটেড সার্কিট, a complicated circuit which have many branches, okay, branches and node points, that is network, that is network। আজকে আমার চোখের অবস্থা খারাপ, অনলাইনে যারা যারা দেখতেছিস, হঠাৎ করে জানি না কি হয়েছে, চোখ খুলতেছিল না সকালে ওঠার পর। তারপরে আমি রিসেন্টলি চোখের ট্রিটমেন্টও করাচ্ছিলাম আর কি, তো ওষুধ টষুধ ছিল, এতগুলো ড্রপ দিছি, চোখ ফুলে গেছে এখন। যাই হোক, এদিকে আয়। এবার শোন, এই যে বিভিন্ন যে কমপ্লিকেটেড সার্কিট গুলো আছে যেগুলো সলভ করতে অনেক কঠিন হয়, ওগুলোকে সলভ করার বিশেষ একটা পদ্ধতি আছে। কি কর, ওটাকে তোরা হচ্ছে 4 টার্মিনাল নেটওয়ার্কে কনভার্ট করে দে। অনেকের মাথায় আসবে না এখন 4 টার্মিনাল নেটওয়ার্ক কি জিনিস, আমি বোঝাবো, ঠিক আছে। 4 টার্মিনাল নেটওয়ার্ক করলে কি হবে, যে কোনো সার্কিট ওইটাকে নিয়ে পড়াশোনা করা খুব ইজি হয়ে যায়। 4 টার্মিনাল নেটওয়ার্ক মানে ইনপুটে দুইটা দে, আউটপুটে দুইটা দে, মাঝখানে কি আছে, মাঝখানে গুলো এমনি এমনি সাজবে, ওকে। তো এই যে ইনপুটে দুইটা আউটপুটে দুইটা, তাহলে কয়টা টার্মিনাল হলো, 4টা। তার জন্য এটাকে বলি আমরা 4 টার্মিনাল নেটওয়ার্ক, ঠিক আছে। তাহলে সার্কিট পড়াশোনা করা অনেক ইজি হয়। কেমন হয় আমি প্রসেস গুলো তো শেখাইতেই থাকবো, ওকে। এনি কমপ্লিকেটেড সার্কিট ক্যান বি converted into 4 টার্মিনাল নেটওয়ার্ক। মানে এমন একটা নেটওয়ার্ক বানাবি, এটার ভিতরে কি থাকবে আমরা পরবর্তীতে দেখবো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, এটা দুই টার্মিনাল, এটা একটা ইনপুট টার্মিনাল থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনপুট টার্মিনাল, আর এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। ইনপুটে দুইটা আমাদের প্যারামিটার থাকবে, একটা তো এটার ভিতর দিয়ে ইনপুট কারেন্ট যাবে, ইনপুট কারেন্ট, এবং এই দুইটা টার্মিনালের মাঝখানে একটা ভোল্টেজ ড্রপ থাকবে, ইনপুট ভোল্টেজ ড্রপ V1, এবং এটাই আর একটা এই পোর্ট দিয়া, এটা একটা পোর্ট, হ্যাঁ, এটাকে বলা হয় পোর্ট 1, এটা হচ্ছে পোর্ট 2, এটা হচ্ছে 1 পোর্ট, ঠিক আছে, 1 পোর্ট। আর এই পাশেরটার নাম হচ্ছে 2 নাম্বার পোর্ট, মানে পোর্ট বলতে পিন বলিস না, আমার পিন টাইপের জিনিস। তো এটার ক্ষেত্রে কারেন্ট এইদিকে আসবে, এটা হচ্ছে আউটপুট কারেন্ট কত হচ্ছে I2, এবং পোর্ট 2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে V2, ওকে। তাহলে ইনপুট প্যারামিটার কি গেল, ইনপুট প্যারামিটারস কি কি গেল হচ্ছে I1 আর হচ্ছে V1, আর আউটপুট প্যারামিটারস কি গেল, আউটপুট প্যারামিটার আছে হচ্ছে I2 and V2, ওকে। তোদের যে এই চ্যাপ্টারটা করাচ্ছি না, এই চ্যাপ্টারটা তোদের কত জায়গায় যে কত ভাবে কাজে লাগবে
তোরা এখনো এটা বুঝতে পাইতেছিস না, কয়দিন পরে বুঝবি। সে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে পড়ার জন্য হোক, ইলেকট্রনিক্স পড়ার জন্য হোক, সব থেকে বেশি তো লাগবে অ্যানালগ ইলেকট্রনিক্স পড়ার সময় এই চ্যাপ্টারটার প্রত্যেকটা জিনিস ইউজ করা হবে। তো এটাকে কেউ বাচ্চা ভাবে নিস না, হ্যাঁ। এটার এফেক্ট বহুত দূর অব্দি থাকবে। এবার শোন, তোদের অনেকের মাথায় আসে বলে, স্যার বুঝলাম, পোর্ট নাম্বার 1 দ্যাট ইজ ইনপুট, যেটা টার্মিনাল আছে, ইনপুট টার্মিনালে দুইটা প্যারামিটার থাকলো, আউটপুট টার্মিনালে দুইটা প্যারামিটার থাকলো। এই দুটো দিয়া বিভিন্ন আমরা কিছু হচ্ছে প্যারামিটার গুলো ক্যালকুলেট করতে পাবো। মানে এইখান থেকে আমরা চাইলেই দেখতো রেজিস্ট্যান্স বের করতে পাবো, যেটাকে এসি কারেন্টের ক্ষেত্রে ইম্পিডেন্স বলবো, অ্যাডমিটেন্স বের করতে পাবো, গেইন বের করতে পাবো, কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, সবকিছু ক্যালকুলেট করতে পাবো। ওকে, তোদের মাথার অনেকের উপর দিয়ে যাচ্ছে যে গেইন কি জিনিস, অ্যাডমিটেন্স কি জিনিস, ইম্পিডেন্স কি জিনিস, মাথার উপর দিয়ে যাবে, বাট চাপ নিস না, একটু পরেই তোরা সবকিছু বুঝবি, হ্যাঁ, বোঝাই দেবো আমি। তো এগুলো ক্যালকুলেট করার জন্য ভিতরে কি আছে কেমন করে জানবো? দেখ, ভিতরে অনেক কিছু জটিল কিছু থাকতে পারে, আমরা এখনো জানি না। বাট ভিতরে যতই জটিল কিছু থাক, ওই জটিল জিনিসকে আমরা দুই ভাবে সহজ করতে পারি। একটা হচ্ছে টি নেটওয়ার্ক দ্বারা, আর একটা হচ্ছে পাই নেটওয়ার্ক দ্বারা। এবার কোনো জটিল জিনিসকে কিভাবে টি নেটওয়ার্ক বা কিভাবে পাই নেটওয়ার্কে বানাবো, ওটা তো আমরা পরবর্তীতে শিখবো। ঠিক আছে, এখন খালি বোঝ যে ভিতরের টাকা টি বা পাই নেটওয়ার্ক দ্বারা কি করতে পারি, সহজভাবে বানাইতে পারি। ওকে, মানে এটার ভিতরে কেমন ধরনের সার্কিট আছে একবার বোঝাই দিই। এটার ভিতরের সার্কিটটাকে যদি দেখাই, মানে সহজ করার পর যে সার্কিটটা হবে, হ্যাঁ, থাকবে তো কমপ্লিকেটেড অনেক কিছু, সহজ করার পর যেমন আসবে ওটা এমন আসবে যে এটা তোর কাছে একটা কি আছে, নেটওয়ার্ক আছে, সহজ করার পর এমন হবে যে একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে তোর পোর্ট 1 ইনপুট টার্মিনাল, পোর্ট 2 সরি পোর্ট 1 ইনপুট টার্মিনাল। এবার এইখানে ধরে নিচ্ছে টি নেটওয়ার্ক তৈরি করলি, তাহলে যা কিছু থাকবে কমপ্লিকেটেড সার্কিটটাকে এমন করে সাজাবি। দেখতে কিসের মতো লাগতেছে দেখতো, টি এর মতো লাগতেছে না? এটা হচ্ছে পোর্ট 2, দ্যাট ইজ আউটপুট টার্মিনাল। তো এটাকে এই জন্য কি বলি আমরা, হচ্ছে টি নেটওয়ার্ক। ওকে, কারণ ভিতরটাকে সাজা কিসের মতো বানাবো, হচ্ছে টি এর মতো বানাবো। ওকে, ক্লিয়ার? তো এটা যাবে আমাদের হচ্ছে ইনপুট ভোল্টেজ, আর এটা যাবে আমাদের আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে I2, এটা I1। এবার শোন ভালো করে, অনেকে তো আবার পাই নেটওয়ার্ক বানাবি, এটার ইকুইভ্যালেন্টলি মানে একটা থেকে আরেকটা কনভার্ট করা যায়, পাই বানালে টি বানানো যায়, টি থেকে পাইও বানানো যায়। ঠিক আছে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট পাই নেটওয়ার্ক কেমন হবে? যদি পাই নেটওয়ার্ক দেখি, পাই তোরা কেমন করে লিখিস বল? হ্যাঁ, হ্যাঁ, পাই কেমন করে লিখি আমরা, এমন করে লিখি না? এমন করে তো পাই, পাই এমন করে লিখিস না শর্টকাট? তো এটাকে একটু বড় করে লিখলে বড় পাই কোনটা হলো, এমন টাইপের জিনিস। তো কি বানাবি, উপরে একটা রেজিস্ট্যান্স দিবি, আর এইদিকে কি করবি, দেখ তো পাইয়ের মতো দেখতে হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোদের টার্মিনাল 1, ইনপুট টার্মিনাল, আউটপুট টার্মিনাল, পোর্ট। বুঝছিস? এবার কেমন করে কনভার্ট করি এগুলো শেখাবো, ধীরে ধীরে শেখাবো, ডোন্ট ওয়ারি। তোদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি অনেক স্টুডেন্টকে দেখছি তোরা একটা ভুল করিস, এই যে I2 থেকে না বাইরের দিকে ডিরেকশন দিয়ে দিস, I2 কিন্তু ভিতরের দিকে ডিরেকশন, হ্যাঁ, এটা জিনিস গন্ডগোল করিস না, ওটার জন্য কিন্তু মাইনাস প্লাসে নতুন গন্ডগোল হবে, হ্যাঁ, মাথায় রাখিস। এইটুকু লেখে নে, তারপরে ইন্টারেস্টিং আমি কিছু জিনিস বলতে চাইতেছি তোদেরকে।
জুবের, তোদের বিশ্বভারতী ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের কোশ্চেন পেপারটা আমাকে সেন্ড করে দিস, হ্যাঁ, পিডিএফ বানায়। আর এক্সাম, সব এক্সাম কেমন দিলি? আর আমি, হ্যাঁ, পড়ানোর মাঝে মাঝে একটু বসবো। হ্যাঁ, আমার পা একটু খুব ভালো অবস্থায় আছে কিছুদিন, তবে কিছুদিন পর ঠিক হয়ে যাবে, হ্যাঁ। লেগে নে, এতটুকু লেখা হলে জানা। ওকে, তো এইবার শোন, সবাই এইদিকে ফোকাস কর, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি বলতে যাচ্ছি। আমাদের হাতে কয়টা প্যারামিটার আছে? আননোন প্যারামিটার কয়টা বলতো? চারটে না? I1 V1 I2 V2, চারটা আমাদের প্যারামিটার আছে, আননোন প্যারামিটার। তাহলে তোরা নর্মাল ম্যাথামেটিক্স থেকে বল, চারটা আননোন প্যারামিটার, 4 প্যারামিটার ক্যালকুলেট করার জন্য কয়টা ইকুয়েশন লাগবে? 4 ইকুয়েশন লাগবে, স্বাভাবিক জিনিস। যতগুলা প্যারামিটার আছে মিনিমাম অতগুলো কি লাগবে? ইকুয়েশন লাগবে। এবার দেখতো এখানে টার্মিনাল কয়টা আছে। যদি পোর্ট দেখিস, 1 নাম্বার পোর্ট আছে আর 2 নাম্বার পোর্ট আছে, না? ইনপুট পোর্ট, ইনপুট টার্মিনাল আর আউটপুট টার্মিনাল আছে। এবার কথা হচ্ছে, দুইটা টার্মিনালে তোরা যদি কিরচফস ল ইউজ করিস, কারেন্ট আসতেছে যাচ্ছে, টোটাল কয়টা ইকুয়েশন পাবি? দুইটা ইকুয়েশন পাবি। ওকে, ইনপুটে একটা ইকুয়েশন পাবি, আউটপুটে একটা ইকুয়েশন পাবি। এবার তোর হাতে দুইটা ইকুয়েশন, কিন্তু তোর ক্যালকুলেট করতে লাগবে হচ্ছে 4 আননোন। তাহলে 4 আননোন তো দুইটা ইকুয়েশন দ্বারা ক্যালকুলেট করতে পাই না, এটা একটা খুবই ঝামেলার জিনিস। এর জন্য আমরা কি করি, বিভিন্ন মেথড তৈরি করি, বিভিন্ন মেথডের সাহায্যে এগুলাকে কি করার চেষ্টা করি, ক্যালকুলেট করার চেষ্টা করি। সেই মেথড গুলারই কিছু কিছু নাম আমি বলি তোদের। যেমন কি হচ্ছে জেট প্যারামিটার, যেমন কি হচ্ছে, তারপরে হচ্ছে ওয়াই প্যারামিটার। ওকে, জেট মানে ইম্পিডেন্স প্যারামিটার বলি, ঠিক আছে, ওয়াই মানে হচ্ছে অ্যাডমিটেন্স প্যারামিটার বলি, তারপরে এইচ প্যারামিটার আছে। তারপরে তাছাড়াও এই যে চেঞ্জ গুলো দেখবো না, একটা জিনিস মাথায় রাখিস, এগুলা কিন্তু এই যে কারেন্টের চেঞ্জ গুলো দেখবো, হ্যাঁ, সার্কিটের ভিতরে, তোরা মোবাইলের ভিতরে যে কারেন্ট যায়, সেগুলো তো স্মল সিগন্যাল যায় না, স্মল কারেন্ট যায়। তো এই জন্য আমরা বলি স্মল সিগন্যাল কি কি করি, অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো স্মল সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য প্যারামিটার গুলোর নাম কি বললাম, যেমন হচ্ছে জেড প্যারামিটার, ওয়াই প্যারামিটার, তারপরে হচ্ছে এইচ প্যারামিটার আছে, তারপরে এইচ আর ই প্যারামিটার আছে, অনেক কিছু আছে, কিন্তু তোদের সিলেবাস অনুযায়ী শুধুমাত্র জেড প্যারামিটার আছে, এইচ প্যারামিটার আছে, আর ওয়াই প্যারামিটার আছে। আমি এই কটাই পড়াবো। তাছাড়াও এখনকার দিনে কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে আরো হয়েছে, এইচ আর ই প্যারামিটার হয়েছে, আরো প্যারামিটার হয়েছে, যেগুলো এখনকার দিনে মডার্ন যুগে ইউজ করা হয়, ওকে, বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে। বাট তোদের সিলেবাসে যতটুকু আছে আমি অতটুকু পড়াবো, ওকে। তো আমাদের টার্গেট কি হবে, এই যে 4 আননোনকে আমরা কিভাবে টু কি করতে পারি হচ্ছে ইকুয়েশন দ্বারা সলভ করার চেষ্টা করি। স্বাভাবিক জিনিস, নর্মাল ম্যাথামেটিক্সে পসিবল না, হ্যাঁ। তো আমরা তখন বুদ্ধি করি, বুদ্ধি কি করি, যে এই যে ইনপুট আর আউটপুটের যে প্যারামিটার গুলো আছে, I1 V1 I2 V2, এরা না একে অপরের উপর ডিপেন্ডেন্ট। মানে তুই কারেন্ট চেঞ্জ কর, ভোল্টেজ চেঞ্জ হবে, ভোল্টেজ চেঞ্জ কর, কারেন্ট চেঞ্জ হবে, ঠিক আছে। ইনপুটে কারেন্ট চেঞ্জ কর, আউটপুটে কারেন্ট ভোল্টেজ চেঞ্জ হবে, ঠিক আছে। তার জন্য যেহেতু একে অপরের উপর ডিপেন্ডেন্ট,
এই যে কনসেপ্টটা, এর কনসেপ্টের উপর বেস করে আমরা এই জেড প্যারামিটার, এইচ প্যারামিটার, ওয়াই প্যারামিটার তৈরি করব। ঠিক আছে, ওকে, চল তাহলে লিখি। দিস প্যারামিটারস, this parameter depend on each other, না এটা কোনো হেডিং না, হ্যাঁ এটা হচ্ছে এর পরের জিনিস, এটার পরের জিনিস। হ্যাঁ, ওকে, দিস প্যারামিটার ডিপেন্ড অন ইচ আদার, ক্লিয়ার, যেটা আমি বললাম। ওকে, সো উই ক্যান অ্যানালাইসিস 4 টার্মিনাল network using z প্যারামিটার। ওকে, জেড যদিও ক্যাপিটাল জেড লেখে, জেড, ওকে, জেড প্যারামিটার, যেটাকে হচ্ছে ইম্পিডেন্স বলি, ইম্পিডেন্স। ওকে, তারপরে ওয়াই প্যারামিটার, ক্যাপিটাল ওয়াই, হ্যাঁ, যেটাকে বলি অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স। ওকে, তারপরে হচ্ছে এইচ টাকে আবার স্মল দিয়ে লেখে, ঠিক আছে, যেটাকে হাইব্রিড প্যারামিটার বলি আমরা, এইচ হাইব্রিড। ওকে, হাইব্রিড কথাটা থেকে এইচ হচ্ছে হাইব্রিড কিসের জন্য নামকরণ হলো আমি একটু পরে বোঝাবো। ওকে, হাইব্রিড প্যারামিটার এইটিসি। আবার বলতেছি এই কয়টাই না, আরো আছে, কিন্তু আমাদের প্রয়োজন মতো এতটুকুই আমরা পড়বো। তাহলে দিস প্যারামিটার ডিপেন্ড অন ইচ আদার, সো উই ক্যান অ্যানালাইসিস ফোর টার্মিনাল নেটওয়ার্ক ইউজিং জেড, ওয়াই, এইচ প্যারামিটার ইডিসি। ঠিক আছে, ওকে, এবার তাহলে প্রত্যেকটা প্যারামিটার সম্বন্ধে আলোচনা করি, জেড সম্বন্ধে, ওয়াই সম্বন্ধে, এইচ রিলেটেড আমরা আলোচনা করি। ঠিক আছে, চলো এবার রিডিং দিয়ে সবাই, জেড প্যারামিটার। জেড প্যারামিটার, জেড প্যারামিটারের ক্ষেত্রে কি হবে ভালো করে শুন। আমাদের একটা নেটওয়ার্ক আছে, ভিতরে যাই থাক থাক, আমার কিছু যায় আসে না, দুইটা পোর্ট আছে, ইনপুট টার্মিনাল দ্যাট ইজ পোর্ট 1, যেটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V1, যেটা থ্রুতে কারেন্ট যাবে I1। আউটপুট টার্মিনাল আছে, দ্যাট ইজ পোর্ট 2, আউটপুট টার্মিনাল অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V2, কারেন্ট I2। ঠিক আছে, ক্লিয়ার। এবার শোন, আমি বললাম না এই প্যারামিটার গুলো একে আর উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো এবার যখনই তোরা কি করবি হচ্ছে এই যে জেড প্যারামিটার দিয়ে ক্যালকুলেট করবি, তখন তোদের ডিপেন্ডেন্সিটা ঠিক করতে লাগবে যে কে কার উপর ডিপেন্ডেন্সি নিবি। ওকে, লেট ধরে নে, যেহেতু একে আর উপর, একে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, আমরা ধরলাম কি হচ্ছে I1 আর I2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটার উপর এই যে ভোল্টেজ গুলো কি হবে ডিপেন্ডেন্ট। এফ মানে আমি ভোল্টেজ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, দ্যাট ইজ, সো এফ মানে যদি V1 দেশ, ইনপুটের ভোল্টেজ ডিপেন্ড অন কি করতেছে হচ্ছে ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, এটা করতে পারি। এন্ড সিমিলারলি আউটপুট ভোল্টেজ ডিপেন্ড অন কি হচ্ছে, আউটপুট ভোল্টেজ ডিপেন্ড অন ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট এটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার শোন, আমি বললাম এই সার্কিট গুলোর ক্ষেত্রে কি অ্যানালাইসিস করতে যাচ্ছি, স্মল সিগন্যাল, একটা অল্প একটু সিগন্যাল দিব, ওটার জন্য কি চেঞ্জ আসবে, ঠিক আছে, ওগুলো আমরা দেখতে যাচ্ছি। তাহলে স্মল সিগন্যালের সময় কি করবি দেখ ভালো করে, যে ফর স্মল সিগন্যাল
সিগন্যাল চেঞ্জেস, তাহলে অল্প একটু যদি সিগন্যাল চেঞ্জ করিস তাহলে কি আসবে, মানে ডেরিভেটিভ করবি, তাহলে ডেরিভেটিভ কি হবে দেখতো, dv1 dv1 ইকুয়াল টু ডেরিভেটিভ, তোরা বল কি হবে, কিছুদিন আগে ডেরিভেটিভ করে আসলি, v1 বাই কত আসবে, ডেল i1, ঠিক আছে, তারপর কত হচ্ছে ডি i1 প্লাস কত হচ্ছে ডেল v2 বাই ডেল কত হচ্ছে i2, ওকে, ডি i2। তোদের ভেক্টর কিন্তু পিছনে ছাড়বে না, হ্যাঁ, ভেক্টর কিছুদিন আগেই পড়াশোনা করে আসছে, সে আবার লাগবেই। ঠিক তেমনই ইয়াটা কি আসবে, ডি v2 ইকুয়াল টু কত আসবে, ডেল এই v1 রাইট, v1, ঠিক আছে, তাহলে v2 ডেল i1 ডি i1 প্লাস কত হচ্ছে ডেল v2 ডেল এটা হচ্ছে i2 ডি i2, ঠিক আছে। এবার শোন ভালো করে, এগুলা কিসের জন্য নিলাম, স্মল সিগন্যাল অ্যানালাইসিসের জন্য নিলাম। এবার সো আমি এটা কেমন করে লিখতে পারি, এটা dv1, এগুলো কিন্তু সব ক্যাপিটাল, হ্যাঁ না, ক্যাপিটাল ইউজ করতেছি, তোরা দেখ v1 ক্যাপিটাল, i1 ক্যাপিটাল, v2 ক্যাপিটাল, i2 ক্যাপিটাল, ওকে। এবার এগুলা যে স্মল চেঞ্জ, বলতো সিগন্যালের স্মল চেঞ্জ আসে, মানে কি কারেন্ট, এটা এসি না ডিসি, চেঞ্জ কখন হয়, এসি কারেন্টে না ডিসি কারেন্টে, এসি কারেন্টে চেঞ্জ হয়, তাহলে এসি কারেন্টকে সবসময় আমরা স্মল লেটার দিয়ে লিখি, তোরা দেখবি এমন করে লিখি এসি কারেন্টকে আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি প্লাস পাই সাপোজ, হ্যাঁ না, তো এগুলা স্মল লেটার দিয়ে লিখবো এসি কারেন্টের জন্য। তাহলে এই যে স্মল চেঞ্জ আসলো তার জন্য স্মল লেটার দিয়ে এগুলাকে কি করে দিই আমরা, কনভার্ট করে দিই। তাহলে এই ইকুয়েশনটাকে যদি লিখি তাহলে কি লিখবো দেখতে ভালো করে, তাহলে v1 ইকুয়াল টু কত আসবে, এদিকে দেখ, এটা কি বলতো ভি বাই আই, ভালো করে দেখে যা, ভি বাই আই না। এবার শোন, তোরা ওহমের সূত্র কি পড়ছিস, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু কত, আর কে কি বলেছেন, রেজিস্ট্যান্স, এসি কারেন্টের ক্ষেত্রে এটার নাম কি হবে, এর আগের দিন বলছিলাম এসি কারেন্টের ক্ষেত্রে এটাকে কি বলি, ইম্পিডেন্স বলি, ঠিক আছে। তাহলে ইম্পিডেন্স এটাই, এইটা না, আমি কি বললাম জেড প্যারামিটার মানে কি, এই দেখো জেড প্যারামিটার মানে কি ইম্পিডেন্স না, তাহলে ভি বাই আই মানে কি ইম্পিডেন্স, এই তো। তাহলে এটাকে কি দিয়ে লিখবো, ভি বাই আই মানে কি হচ্ছে জেড দিয়ে লিখবো কি লিখবো না, জেড দিয়ে লিখবো, কোন টার্মিনালে, ওয়ান ওয়ান টার্মিনালে না, তার জন্য নাম কি হবে জেড ওয়ান ওয়ান, বুঝছিস কথা, হ্যাঁ ওয়ান ওয়ান। আর এটার নাম কি হলো ভালো করে দেখ, i1 স্মল i1, বুঝছিস কথাটা, স্মল i1 কিসের জন্য, কারণ হচ্ছে এসি কারেন্টের স্মল চেঞ্জ, ডেরিভেটিভ মানে স্মল চেঞ্জ না, তার জন্য স্মল i1 লিখলাম। হ্যাঁ এবার দেখ, এবার এটাও কত ভি বাই আই না, ভি বাই আই তার মানে কত হচ্ছে জেড, কিন্তু কোন টার্মিনাল আছে ওয়ান আর টু তে না, তার নাম কি হচ্ছে ওয়ান টু, ঠিক আছে, আর এটার নাম কত হবে i2। ঠিক তেমনি এটার থেকে লেখ, এন্ড তোরা নিজেরাই বলো এটা কত হবে, v2 ইকুয়াল টু কত আসবে, জেড টু ওয়ান i1 প্লাস কত হবে জেড টু টু i2, বুঝছিস, এটা হচ্ছে ইকুয়েশন তৈরি হলো। এবার শোন, শেষ হয় নাই, ইন্টারেস্টিং জিনিস একবার বুঝে নে, তোদের একটা ইম্পর্টেন্ট জিনিস, যে স্যার আমরা কি করলাম, একটা ফোর টার্মিনাল নেটওয়ার্ক কনভার্ট করলাম, কনভার্ট করে এটা বানাইলাম, কথা হচ্ছে কি পাইলাম কি, এটা তো জানতে লাগবে না, তুই তো বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলাই বের করতে যাচ্ছিস, ওই সার্কিটটা কি পাইলাম ওটা তো জানতে লাগবে, দেখ কি কি পাইছি, এই ইকুয়েশনটা ভালো করে লক্ষ্য কর, এই ইকুয়েশন দুইটা ভালো করে লক্ষ্য করলে অনেক কিছু পাবি, কি কি পাইছিস দেখ, ওই মনে রাখিস এটার থেকে আমরা কোনটা লিখছি এটা, আর এটা থেকে কোনটা লিখছি এটা, ঠিক আছে, আর এটাকে ডেরিভেটিভ করে পাইছি এটা, এটাকে ডেরিভেটিভ করে পাইছি এটা, ঠিক আছে। এবার শোন কি কি পাইছি এটা বোঝার চেষ্টা করি, শোন, ইফ i2 ইকুয়াল টু 0, i2 0 করলে কি আসতেছে এটা ইকুয়েশন থেকে দেখতো, ফ্রম ইকুয়েশন 1 কি পাইতেছিস, v1 ইকুয়াল টু z11 i1 0, তাহলে এখান থেকে z11 ইকুয়াল টু কত পাইলি বলতো, v1 বাই কত হচ্ছে i1, এবার বলতো v বাই i মানে কি, একটু আগে বললি
আর না রেজিস্ট্যান্স এসি কারেন্টের ক্ষেত্রে ওটার নাম কি হবে ইম্পিডেন্স। তাহলে এটার নাম কি হয়ে গেল ইম্পিডেন্স। এবার বলতো ইম্পিডেন্স কোন টার্মিনালে, দুটাই কোথায় কোথায় আছে, ওয়ান ওয়ানে না, না তার মানে ইনপুট টার্মিনালে না, তার জন্য এটার নাম কি হবে ইনপুট ইম্পিডেন্স। ক্লিয়ার আছে? ওকে, তাহলে এটার নাম কি হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। ক্লিয়ার? এটার নাম কি হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। এবার ইনপুটকে আমরা কি দিয়ে লিখি বলতো, আই না, তার জন্য এটার আরেকটা নাম দিতে পারি যেটা ইকুয়াল টু কত হচ্ছে V1 I1। ক্লিয়ার আছে? এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স গেল। ক্লিয়ার? এবার ফ্রম ইকুয়েশন 2 তে বসায় দেখ কি পাইতেছিস দেখতো, V2 ইকুয়াল টু Z21 I1 প্লাস কত হচ্ছে 0। তাহলে এটার নাম কত আসলো Z21 ইকুয়াল টু কত আসলো V2 বাই কত আসলো I1। এবারে কই পেয়েছিস V বাই I পেয়েছিস না, মানে কি আসছে ইম্পিডেন্সই আসছে। কিন্তু ইম্পিডেন্সটা কোথায় থেকে আসছে দেখতো, ভালো করে বোঝার চেষ্টা কর। ইম্পিডেন্সটা কোথায় থেকে আসছে, টার্মিনাল দেখ ভালো করে, উপরে 2 আছে আর নিচে কি আছে 1 আছে, ঠিক আছে? তাহলে 1 থেকে 2 এর দিকে গেছে না, উপরেরটা তো সবসময় আউটপুট হয়, তাহলে 1 থেকে 2 এর দিকে গেছে, তার মানে ফরওয়ার্ড ডিরেকশনে গেছে না, কারেন্ট তো এই দিকেই যায়। I1 কে চেঞ্জ হইতে লাগছে, হয় নাই? তাহলে কারেন্ট ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, তাহলে ওইটার নাম কি হচ্ছে ফরওয়ার্ড ইম্পিডেন্স নাম হবে। ঠিক আছে? যেহেতু ফরওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে তার জন্য কি হচ্ছে ফরওয়ার্ড ইম্পিডেন্স। তাহলে এটার নাম কি হবে হচ্ছে ফরওয়ার্ড ইম্পিডেন্স। ওকে, ভালো করে মাথায় রাখবি। তাহলে এটা কি লিখবো ZF ইকুয়াল টু কত হচ্ছে V2 বাই I1। ক্লিয়ার আছে? F ফর ফরওয়ার্ড, হ্যাঁ, আর এখানে I ফর কি হচ্ছে ইনপুট। ক্লিয়ার? এবার ইফ I1 ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে দেখো না, ফ্রম ইকুয়েশন 1 থেকে কি বের করতে পারিস, এটা বসাই দে। V1 ইকুয়াল টু 0 প্লাস কত হচ্ছে Z12 I2, তাহলে হচ্ছে Z12 ইকুয়াল টু কত আসলো V1 বাই I2। এবার কি হচ্ছে V বাই I তো আসছে, আবার তাহলে কি বলি ইম্পিডেন্স পাইলি না, তাহলে ইম্পিডেন্স পাইলি, কিন্তু ইম্পিডেন্সটা কেমন পাইছিস দেখ তো ভালো করে, ভালো করে দেখ। নিচে I2, তারপরে কত হচ্ছে V1, উল্টে পাশ থেকে আসছি না, তাহলে রিভার্স করছি না, গিয়ার দিছি উল্টে পাশে আসতেছি, তার জন্য এটার নাম কি হচ্ছে রিভার্স ইম্পিডেন্স। ক্লিয়ার? ওকে, তাহলে এটার নাম কি হচ্ছে রিভার্স ইম্পিডেন্স। তাহলে কি লিখবো জেড আর দিয়ে লিখবো V1 বাই I2। ওকে, এবার সেম কন্ডিশনটা আমরা কিসে ইউজ করে দেই ইকুয়েশন 2 তে। ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 তে পুট করলে কত আসতেছে V2 ইকুয়াল টু কিসের মান 0 বসালাম I1 এর মান না, তাহলে 0 প্লাস কত হচ্ছে Z22 I2। তাহলে Z22 ইকুয়াল টু, ইন্টারেস্টিং জিনিস দেখ কত আসলো V2 বাই I2। V বাই I ইম্পিডেন্স, কিন্তু কোন টার্মিনাল, দুটাই কোথায় আছে 2 2, মানে আউটপুট টার্মিনালে আছে না, তাহলে নাম কি হবে আউটপুট ইম্পিডেন্স। তাহলে এটাকে কি বলবি হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। শর্টকাট কি হবে Z2, বুঝছিস আউটপুট ইম্পিডেন্স। এবার শোন, আমাদের টার্মিনাল ছিল ইনপুট আউটপুট, প্যারামিটার ছিল 4টা আননোন প্যারামিটার, ওগুলা দিয়া দেখতো আমরা পাইছি কি পাইনি, একটা কি পেয়েছি ইনপুট ইম্পিডেন্স, একটা পাচ্ছি আউটপুট ইম্পিডেন্স, একটা হচ্ছে ফরওয়ার্ড ইম্পিডেন্স আর একটা হচ্ছে রিভার্স ইম্পিডেন্স। সবকিছু মিলে দিনের শেষে ইম্পিডেন্সই পাচ্ছি। তো ইম্পিডেন্স মানে নর্মাল সেন্সে যদি ভাবিস রেজিস্ট্যান্স, না রেজিস্ট্যান্সই তো পাইছি, তার জন্য এটার নাম কি হচ্ছে জেড প্যারামিটার, জেটের নামেই কি হচ্ছে ইম্পিডেন্স প্যারামিটার। ঠিক আছে? তো এটা আমাদের ইম্পিডেন্স প্যারামিটার। তো যদি জেড প্যারামিটার ইউজ করিস, শোন, জেড প্যারামিটার ইউজ করলে তুই ওই সার্কিটটার কিসের ইনফরমেশন পাবি, ওই সার্কিটটা থেকে তোরা সম্পূর্ণরূপে হচ্ছে ইম্পিডেন্সের
ইনফরমেশন পাওয়া যাবে। ঠিক আছে, এবার অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার আপনি এখানে ভোল্টেজকে কারেন্টের রেসপেক্টে দেখলাম, উল্টাটাও তো করতে পারতেন না? কারণটা আমরা প্রথমেই কি লিখছিলাম, যে চারটা প্যারামিটার, 4 প্যারামিটারই ডিপেন্ড অন ইচ আদার। ঠিক আছে না, সবাই সবার উপর ডিপেন্ডেন্ট হইতেছে। তাহলে তো আপনি তো উল্টাটাও করতে পারতেন, যে কারেন্ট ভোল্টেজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, করতে পারতাম। তার জন্য কি আসবে পরের প্যারামিটার, সেটার নাম কি হচ্ছে ওয়াই। ওকে, অ্যাডমিটেন্স। তাই এটা লিখে না, তারপরে আমরা পরের প্যারামিটার করতেছি। তো আমি তোদের এমন করে পড়াবো কারো কোনোদিন আর গন্ডগোল হবে না। ঠিক আছে, ওই শোন তো, এই ইকুয়েশনটা অনেকের মনে থাকে না, আমি তোদের কি করি একটা ম্যাট্রিক্স ফর্মে লিখে দেই। ঠিক আছে, আমি তোদের বারবার বলি একটা জিনিস শোন, ম্যাট্রিক্স কি জিনিস কেউ জানিস? আমি আমার কাছে যারা 12-এ পড়ছিস তখনও বলছিলাম, ম্যাট্রিক্স কি জিনিস? ম্যাট্রিক্স হচ্ছে যে কোনো জিনিসকে সাজানো গোছানোকে কি বলি আমরা, ম্যাট্রিক্স। ওকে, যেমন বুক শিল্পে বুক সাজায় রাখে, সেটাকে বলে বুকস এর ম্যাট্রিক্স, না? তোদের এই যে টিউশন রুমে বসছিস তোরা, ব্রেঞ্চ গুলো সাজানো আছে, এটা হচ্ছে ব্রেঞ্চের একটা ম্যাট্রিক্স গেল। ওকে, ঠিক তেমনি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন গুলোকে যখন সাজায় লেখিস, ওটাকে কি বলি আমরা? ম্যাট্রিক্স, ম্যাথামেটিক্যাল ম্যাট্রিক্স। তোরা যেগুলো 11-12 পড়াশোনা করছিস। ওকে, তো এবার শোন, এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে কেমন করে লিখবি দেখ, শোন। তাহলে ইকুয়েশন 1 and ইকুয়েশন 2 ইন ম্যাট্রিক্স ফর্ম। ম্যাট্রিক্স ফর্ম দেখ, সাজায় কেমন করে লিখবি? সাজায় লেখার বুদ্ধি হচ্ছে, এটা কি আছে, V1 V2, এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটার বডিকে দিয়ে তৈরি করছে Z11, Z12, Z21, Z22, আর এটার ইয়া কি হচ্ছে I1 I2। দেখ, এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কর, ওগুলাই পাওয়া যাবে। ঠিক আছে, তো এটাকে যদি শর্টকাট লাগি ব্লক ম্যাট্রিক্স এর ফর্মে, তাহলে ভি, দ্যাট ইজ ভোল্টেজ, এই হচ্ছে ইম্পিডেন্স ম্যাট্রিক্স, আর হচ্ছে কারেন্টের ম্যাট্রিক্স। ওকে, ওকে, লেগে নে এতটুক, তারপরে আমরা নেক্সট প্যারামিটারে যাব।
লিখে নে তাড়াতাড়ি, লেখা হলে পরেরটা নিজেরা স্টার্ট করে দে, বুঝতেই পারছিস কি করতে লাগবে। ডান। তো তোদের মাথার ভেতরে যে কোশ্চেনটা ছিল যে উল্টাটা কেন হইলো না, উল্টাটা এখন করব। উল্টাটা যদি করে তাহলে আরো নতুন কিছু কি পাবো, হচ্ছে ইনফরমেশন পাবো এই সার্কিটটার। চলো হয়ে যাক নতুন কিছু ইনফরমেশন। এবার আমরা নিলাম হচ্ছে ভোল্টেজ V1 আর V2 ইন্ডিপেন্ডেন্ট, আর I1 আর I2 কি হবে হচ্ছে ডিপেন্ডেন্ট। Input current I1 depend on input voltage, output voltage, and output current I2 depend on input voltage, output voltage. Okay. For small change, small signal changes, একটু যদি চেঞ্জ করি ডেরিভেটিভ করব তাহলে হচ্ছে ডি I1 ইকুয়াল টু আসবে ডেল I1 বাই V1 dV1 plus del I1 by LV2 dV2, and dI2 equal to del I2 by del V1 dV1 plus del I2 by del V2 dV2। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখ এইদিকে, হ্যাঁ পরে লেখিস। দেখা যদি দেখিস এখানে কত আসছে বলতে I বাই V আসছে না। আমরা জানি V বাই I মানে কি হচ্ছে রেজিস্ট্যান্স, কিন্তু I বাই V মানে কি হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা না। তোরা যেমন বলছিস রেজিস্টিভিটি, তার উল্টা কি কন্ডাক্টিভিটি, হ্যাঁ না? ঠিক তেমনই কিন্তু আমরা তো এখানে এসি কারেন্ট নিয়ে পড়তেছি, এসির ক্ষেত্রে নাম কি দিছি একটু আগে ইম্পিডেন্স, রেজিস্ট্যান্সের নাম কি দিলাম ইম্পিডেন্স। ঠিক তেমনই এসির ক্ষেত্রে এটার নাম কি হবে অ্যাডমিটেন্স। ওকে, এটার নাম কি হচ্ছে অ্যাডমিটেন্স। ওটাকে কি দিয়ে লিখবো, সাধারণত আমি বললাম ওয়াই দিয়ে লিখি, কারণ তার জন্যই নাম কি হচ্ছে ওয়াই প্যারামিটার। ওকে, তাহলে ওয়াই দিয়ে লিখে দে। সো এটা থেকে কি লিখতে পারি বল, এগুলো তো ক্যাপিটাল ছিল, ইয়ার জন্য কি লিখবো হচ্ছে এসি কারেন্টের জন্য স্মল চেঞ্জের জন্য স্মল লেটার দিয়ে লিখবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে I1 ইকুয়াল টু কত হবে হচ্ছে, এটার নাম কি হবে বল, ওয়াই ওয়ান ওয়ান না, V1 প্লাস কত হচ্ছে ওয়াই 1 2 V2
তারপরে I2 ইকুয়াল টু কত হবে হচ্ছে y21 v1 প্লাস y22 v2। এবার কি একইভাবে কি করবে, বাকি ইনফরমেশন গুলো ক্যালকুলেট করবে। ওই তোদের মাথায় অনেকের কোশ্চেন আসতে পারে, বলে স্যার আপনি তো এগুলো ম্যাথামেটিক্যালি করাচ্ছেন, অ্যাকচুয়ালি I1 কেমন করে জিরো করবো, I2 কেমন করে জিরো করবো। দেখ, তুই যদি I2 জিরো করতে চাস, এই সার্কিটটাকে কি করে দে, ওপেন করে দে না। যদি তারেই যুক্ত করে না দেশ, কারেন্ট যাইতে পাবে না, তখন I2 হয়ে যাবে, I2 ওপেন, তুই ক্যালকুলেট তারপরে প্র্যাকটিক্যালি বের করে নিতে পারবি। ওকে, I1 চাইলে এইটা সার্কিটকে ওপেন করে দে না, এই হিসেবে কাজ করতে লাগে। তাহলে if V2 equal to 0, okay, from equation 1, ইকুয়েশন 1 থেকে তখন কি পাবো, I1 y11 v1 আর 0। তাহলে y11 ইকুয়াল টু আসবে হচ্ছে I1 বাই v1। I1 বাই I বাই v বললাম একটু আগে ইম্পিডেন্স, কোথায় আছে, ইনপুটে আছে, তার জন্য কি সরি অ্যাডমিটেন্স, যেহেতু ইনপুটে আছে তাহলে নাম কি হবে হচ্ছে ইনপুট অ্যাডমিটেন্স। ওকে, এর নাম কি হবে হচ্ছে ইনপুট অ্যাডমিটেন্স ওয়াই আই ইকুয়াল টু I1 v1। ঠিক আছে, সিমিলারলি বাকিগুলো লেখা। ফ্রম ইকুয়েশন 2, ইকুয়েশন 2 থেকে কত পাচ্ছি, একটু y21 v1 প্লাস 0, y21 ইকুয়াল টু I2 বাই v1। এটা তোরা নিজেরাই বলতো কোথায় আছে, 1 থেকে 2 তে যাচ্ছিস না, তাহলে গেছি ফরওয়ার্ড, তাই না, ফরওয়ার্ড অ্যাডমিটেন্স। এটা দেখ 2 থেকে 1 এর দিকে আসছে রিভার্স, তাহলে এটার নাম কি হচ্ছে, এবার দেখ I2 বাই V2 দুটোই 2 2 তে আছে, আউটপুটে আছে, তাহলে এটার নাম কি হচ্ছে, অবভিয়াসলি আউটপুট। তাহলে আউটপুট অ্যাডমিটেন্স, বাস।
equation 1 and 2 in the matrix form. একসঙ্গে সাজায় লিখলে কি হইতেছে? I1 I2 ডান। তো এটার থেকে তোরা যদি লক্ষ্য করিস একটু, আমরা এই যে 4 টার্মিনাল নেটওয়ার্কটা আছে, এটার প্রত্যেকটা প্যারামিটার দ্যাট ইজ I1 V1 I2 V2 ইউজ করে আমরা তার অ্যাডমিটেন্স গুলো ক্যালকুলেট করে নিয়েছি। ঠিক আছে, সেটা ইনপুট অ্যাডমিটেন্স বল, আউটপুট অ্যাডমিটেন্স, রিভার্স, ফরওয়ার্ড, সব অ্যাডমিটেন্স ক্যালকুলেট করে নিয়েছি। ডান এতটুক? এবার শোন দেখা, তো আমরা এতক্ষণ ধরে সাপেল করলাম, কি করলাম দেখতো, এদিকে দেখা। ফার্স্ট একটার ক্ষেত্রে কি করছিলাম, কারেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিছিলাম, ভোল্টেজ ডিপেন্ডেন্ট নিছিলাম। এই ক্ষেত্রে কি করলাম হচ্ছে ভোল্টেজ ইন্ডিপেন্ডেন্ট, কারেন্ট ডিপেন্ডেন্ট, তাই তো? কেন এমন করা যায় না, কারেন্ট ভোল্টেজ মিক্স করে দিলাম। কে কার উপর ডিপেন্ডেন্ট করছে, কারণটা আমরা প্রথমেই তো বলে দিছি, প্রত্যেকটা ডিপেন্ড অন ইচ আদার, সবাই সবার উপর ডিপেন্ডেন্ট করতেছে। ওকে, আর তোরা যদি এতক্ষণ দেখিস আমরা জেড প্যারামিটার করলাম বা ওয়াই প্যারামিটার করলাম, দুটোর ক্ষেত্রে ইনফরমেশন কিন্তু একটা একটা করেই পাইলাম। হ্যাঁ জানি একটা থ্রুতে চারটা পাইছি, কিন্তু ইনফরমেশন তো একটাই। হয় কি পাইছিলাম, হয় ইম্পিডেন্স পাইছিলাম, নয়তো কি পাইলাম, অ্যাডমিটেন্স পাইলাম। তোদের কেন মনে হয় না যে এত কষ্ট করে কে পড়ে, এমন কিছু করি যাতে একসঙ্গে সবগুলা পাই, এমন কিছু কাজ করি যাতে একটাতেই অ্যাডমিটেন্স পাই, একটাতেই কি পাই হচ্ছে ইম্পিডেন্স পাওয়া যায়, না? তাহলে হাইব্রিড একটা মডেল তৈরি করতে পাবো না, একটার ভিতরেই সবকিছু পাইতেছি। তার জন্যই আসবে কি হচ্ছে তোদের জীবন ইজি করার জন্য হাইব্রিড প্যারামিটার মডেল, যেটাকে কি বলি শর্টকাট এইচ প্যারামিটার। ঠিক আছে, তো চলো একসঙ্গে করতে চাই সবকিছুকে হাইব্রিড, তাহলে চলো এইচ প্যারামিটার হেডিং নেই। ওকে, যার যার লেখা হয়নি লেখে নে, তারপরে আমরা হাইব্রিডে আসবো। তো দিনের শেষে মাথায় রাখিস যে ইলেকট্রনিক্স আমরা পড়াশোনা করতেছি না, এগুলা কিন্তু তোদের জীবনকে ইজি করার জন্য, মডার্ন টেকনোলজির সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য এই থিওরি গুলো আমরা তৈরি করি, না? যাতে ইজিলি আমরা কাজ করতে পারি। তো প্রথমেকার দিকে পুরানা দিনে যদি দেখিস একটা একটা ইনফরমেশন পাচ্ছিস, এইচ প্যারামিটার দিয়ে একসঙ্গে সবগুলো ইনফরমেশন পাচ্ছিস। আরো এখনকার দিনে আরো অ্যাডভান্স অনেক প্যারামিটার তৈরি হয়ে গেছে। ওকে, ইভেন তোদের আমি বলি, এই যে একটা গল্প, অল্প একটু গল্প বললেন নাকি, এগুলো জিনিস কেমন করে তৈরি হয় না, সায়েন্টিস্টের মাথায় কেমন করে আসে নতুন নতুন থিওরি তৈরি করব। অ্যাকচুয়ালি তোরা ক্লাস 12-এ এতটুকু তো ট্রানজিস্টরের নাম শুনছিস না, ইলেকট্রনিক যারা যারা এখনো পড়িস নাই পড়বি তো, বাট 11-12-এ তো পড়ছিস ট্রানজিস্টর, হ্যাঁ না? এক কারণে না ট্রানজিস্টর কেমন করে তৈরি করতে হচ্ছে, ভ্যাকুয়াম টিউবে ট্রানজিস্টর তৈরি করা হয়তো। ওকে, ইভেন আর একটা জিনিস বলি, ট্রানজিস্টর কিন্তু এত ইম্পর্টেন্ট অ্যাকচুয়াল জিনিস, তিনজন সায়েন্টিস্ট মিলে ট্রানজিস্টর তৈরি করছিল, তিনজন কিন্তু নোবেল পাইছিল ট্রানজিস্টর তৈরি করার জন্য। ওকে, তখনকার দিনে ট্রানজিস্টরটা ভ্যাকুয়াম চেম্বারে তৈরি করা হতো, ভ্যাকুয়াম। ওকে, কিন্তু ভ্যাকুয়ামের মধ্যে না ওই পরিমাণ কি আসে না, এফিসিয়েন্সি আসে না। ওকে, পরবর্তীতে হচ্ছে পিএন জাংশন ডায়োড ইউজ করে হচ্ছে ট্রানজিস্টর তৈরি করা হয়। ওকে, তো ওই ট্রানজিস্টর গুলা ইউজ যখন তৈরি করতে যাচ্ছিল, তখন তৈরি করতে যায় বিভিন্ন হচ্ছে ক্যালকুলেশনের দরকার পড়ছিল।
তখন কিন্তু এইচ প্যারামিটার আবির্ভাব হয়। ওকে, এইচ প্যারামিটার দিয়ে তখনকার দিনে অনেক কিছু ক্যালকুলেশন করা হয় ওটা দিয়ে। এখনকার দিনে তো আরো অ্যাডভান্স প্যারামিটার চলে আসছে। তাহলে এইচ প্যারামিটার, ঠিক আছে। এটার ক্ষেত্রে সেম, যেটা আমার ছবিটার নাম ছিল হইতো নেটওয়ার্ক আছে, ইনপুট টার্মিনাল আছে, পোর্ট 1 1, ভোল্টেজ অ্যাক্রস পোর্ট 1 1 V1, কারেন্ট I1, আউটপুট টার্মিনাল আছে পোর্ট 2 2, কারেন্ট I2, ভোল্টেজ V2। ডান, এইচ প্যারামিটার মডেল আছে। এবার শুন একটা ইন্টারেস্টিং জিনিস, এই ক্ষেত্রে তারা কি করতেছি, লেট যে ইন্টারচেঞ্জ করে দেই। ধরলাম যে ইনপুটের I1 আর আউটপুটের কত আছে, আউটপুটের হচ্ছে ভোল্টেজ V2, এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর বাকি দুটো কি হবে হচ্ছে ডিপেন্ডেন্ট। আমরা বললাম না সবাই সবার সঙ্গে তো যেমন করে তৈরি কর, এইচ প্যারামিটারের জন্য এটা নিবি। হ্যাঁ, ওকে, প্রত্যেকটা তুই যেটাকে নিয়ে ওটাকে নিয়ে কাজ করতে পারিস। তাহলে কি আসবে, সো V1 ইকুয়াল টু কত হবে বলতো, V1 ডিপেন্ড অন কত হবে, I1 V2, না এলা ক্যাপিটাল। হ্যাঁ, এগুলা ক্যাপিটাল, প্রথমে ক্যাপিটাল দেওয়া হয়, পরে হচ্ছে চেঞ্জের পর স্মল। হ্যাঁ না, এন্ড আরেকটা কি হচ্ছে, I2 ডিপেন্ড অন কি হচ্ছে I1 V2। এবার ফর স্মল চেঞ্জেস, স্মল চেঞ্জেস এর জন্য কত আসবে, ডি V1 ইকুয়াল টু ডেল V1 I1 ডি I1 প্লাস ডেল V1 ডেল V2 ডি। এটা পরে লিখিস, একটু টাইম দে। হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস কিছু হইতে যাবে তো। আর হচ্ছে ডি I2 ইকুয়াল টু কত আসলো, ডেল I2 বাই ডেল I1 ডি I1 প্লাস ডেল I2 বাই ডেল V2 ইন্টু ডি V2। এবার একটা একটা করে আমাকে বলার চেষ্টা করে, ভি বাই আই মানে কি, ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স মানে ইম্পিডেন্স না, তাহলে ইম্পিডেন্স এটাকে কি দিয়ে লিখবি, ইম্পিডেন্স দিয়ে লিখবি। ওকে, সো তারপরে এটা মানে কি দেখতো, ভি বাই ভি, ভোল্টেজ বাই ভোল্টেজ আসছে। হ্যাঁ, ভোল্টেজ বাই ভোল্টেজ কি জিনিস আমি বোঝাচ্ছি তোদের, এটাও ভোল্টেজ এটাও ভোল্টেজ। হ্যাঁ, এবার এটা কি হচ্ছে, কারেন্ট বাই কি হচ্ছে কারেন্ট, আর এটা কি হচ্ছে কারেন্ট বাই ভোল্টেজ, মানে কি হচ্ছে অ্যাডমিটেন্স। হ্যাঁ না, তাহলে এটা হচ্ছে ইম্পিডেন্স, এটা কি হচ্ছে অ্যাডমিটেন্স। এই দুটো কি জিনিস আমি বোঝাচ্ছি, একটু আমাকে টাইম দে। তো হাইব্রিড নামটার মানে বুঝছিস, ইম্পিডেন্সও আছে অ্যাডমিটেন্সও আছে, ঠিক আছে, দুইটাই একসঙ্গে না, হাইব্রিড, ওই জন্য বুঝছিস এতটুকু জিনিস। আমি বাকি জিনিসটা বোঝাচ্ছি, সবকিছু বোঝাবো। তো আপাতত আমি একটু লিখে নিতেছি। হ্যাঁ, তাহলে বলতো স্মল চেঞ্জের জন্য কি আসবে, তাহলে V1 ইকুয়াল টু কত আসবে, এটার নাম দিলাম আমি হাইব্রিড মডেলের জন্য H11। হ্যাঁ না, 11 H11 I1 প্লাস কত হচ্ছে H12 1 আর 2 V2 এন্ড I2 ইকুয়াল টু কত হবে H21 I1 প্লাস হচ্ছে H22 V2। ঠিক আছে, ইকুয়েশন 1 ইকুয়েশন 2, প্রত্যেকটা নাম আমি তোদের বোঝাবো এখন, একটু টাইম দে।
আমরা যে কাজটা করি, ইফ v2 ইকুয়াল টু 0 করে দিলাম ফার্স্টে, তাহলে কি আসতেছে দেখো। দেন ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে কি পাচ্ছিস বলতো? v1 ইকুয়াল টু h11 i1 প্লাস 0। তাহলে h11 ইকুয়াল টু কত আসলে হচ্ছে v1 বাই i1। v বাই i মানে কত? সিম্পল জিনিস, আর দ্যাট ইজ এসি কারেন্টের ক্ষেত্রে ইম্পিডেন্স, তাই না? তাহলে এটা দেখ তো ইনপুটেই পাচ্ছিস না, তাহলে নাম কি হবে? ইনপুট ইম্পিডেন্স, সিম্পল জিনিস। তাহলে এটা কি গেল হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। আর ইয়ে কি হবে? এইচ ইনপুটের জন্য আই v1 বাই i1। ঠিক আছে, এবার দেখ ফ্রম ইকুয়েশন 2, 2 থেকে কি আসবে বল আমাকে একটু। 2 থেকে যদি দেখিস তাহলে কত আসতেছে? i2 h21 i1 ওকে। তাহলে এখান থেকে কত হচ্ছে h21 ইকুয়াল টু এবার দেখ h21 তাহলে কত আসতে হচ্ছে i2 বাই i1, তাই না? দেখ কারেন্ট বাই কারেন্ট, কারেন্ট বাই কারেন্ট মানে কেউ জানিস? দেখ তো ভালো করে, নিচে কি দিছি i1, উপরে কি আছে i2। তোরা এই জিনিসটা কোথায় দেখিস বলতো? কারেন্ট বাই কারেন্ট বা নাম্বার বাই নাম্বার তোরা দেখছিস? তোরা এক্সাম দিতেছিস কত? 75 এ, হ্যাঁ না? পাইতেছিস কত? 45। দেখছিস এই জায়গাটা কোনোদিন? এটা কি হচ্ছে? তোরা ইনপুট পরীক্ষা দিতেছিস, এটা কি তোদের আউটপুট, তাই তো? ফুল মার্ক 75 এক্সাম দিতেছিস, পাচ্ছিস হচ্ছে 45। তাহলে ইনপুট বাই আউটপুট এটাকে কি বলিস তোরা? মানে সরি, আউটপুট বাই ইনপুট এটাকে গেইন বলিস না? মানে কতটুকু অর্জন করলি এই যে 6 মাস ধরে পড়লি, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, পুরো একটা সেমিস্টারে কতটা গেইন হলো, এটাকেই তো গেইন বলিস না? কি পাইলি, এফিসিয়েন্সি ক্যালকুলেট করিস না, হ্যাঁ না? তো এটাই তো নাম্বার, ইনপুট এতটা পরীক্ষা নিছে, এত পাইছিস, তাহলে গেইন কত হলো? তাহলে এটাই কি, কারেন্ট কত দিছিলি i1, পাইছিস কত i2। তার মানে এটা গেইন পাইলি না, কার গেইন? কারেন্টের গেইন। তার জন্য এটার নাম কি হবে? কারেন্ট গেইন। বুঝছিস? ওকে, তাহলে এটার নাম দে কারেন্ট গেইন। ওকে, নাম্বার ভুলিস না, এগুলোই পাইস তোরা। হ্যাঁ, তো নাম দিয়ে দে কারেন্ট গেইন। তাহলে 1 থেকে 2 এর দিকে গেছি, তাহলে ফরওয়ার্ড কারেন্ট গেইন। নাম কি হবে? ফরওয়ার্ড কারেন্ট গেইন। তাহলে হচ্ছে এইচ এফ ইকুয়াল টু i2 বাই i1। ঠিক আছে, এবার দেখ ইফ v2 ইকুয়াল টু তো 0 গেল, এবার কাকে 0 বানাবো? i1 কে 0 বানাবো। ঠিক আছে, ইফ i1 ইকুয়াল টু 0, তাহলে ফ্রম ইকুয়েশন 1, ইকুয়েশন 1 থেকে কি পাবো? v1 0 প্লাস h12 v2, তাহলে h12 ইকুয়াল টু v1 বাই v2। এটাকে কি বলবি তোরাই বল? আবারও ইয়ে না, ভোল্টেজ বাই ভোল্টেজ, মানে একই জিনিস, কিন্তু এইবার একটু আলাদা। কি আলাদা বলতো? তোরা যেটা নাম্বার পাইছিস ওটা নিচে লেখছে, আর যেটাতে পরীক্ষা নিছে ওটা উপরে লেখছে। ঠিক আছে, তো রিভার্স করে দিছে। ওকে, এতটুকু। তাহলে রিভার্স ভোল্টেজ গেইন।
তাহলে এটা রিভার্স ভোল্টেজ গেইন। রিভার্স ভোল্টেজ গেইন। আর একটা হচ্ছে ফ্রম ইকুয়েশন 2। ইকুয়েশন 2 থেকে যদি লিখিস কি পাবি, কোথায় গেল, হ্যাঁ, I2 equal to 0 plus H22 V2, H22 equal to, এটার নাম কি হচ্ছে I2 by V2। দেখ I2 by V2, I by V মানে কত, অ্যাডমিটেন্স, ঠিক আছে, 22 তার মানে হচ্ছে আউটপুটে, তাহলে এটার নাম কি হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স কে কি দিয়ে লিখি আমরা হচ্ছে, আর যদিও এখানে ইয়ে দিয়েই লিখবো, এইচ দিয়ে লিখবো, কারণ এইচ প্যারামিটার পড়তেছি আমরা, ঠিক আছে। এবার তারা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখ, আমরা প্রথম জেট জেট যখন পড়াশোনা করতেছিলাম, জেট প্যারামিটার শুধুমাত্র কিসের ইনফরমেশন পাচ্ছিলাম, ইম্পিডেন্স। যখন ওয়াই পড়ছি শুধুমাত্র অ্যাডমিটেন্স। যখন হাইব্রিড প্যারামিটার মডেল পড়লাম, এইচ প্যারামিটার মডেল, তখন কি কি পাইলাম, ইম্পিডেন্স পাইছি, অ্যাডমিটেন্স পাইছি, আরো এক্সট্রা দুইটা জিনিস পাওয়া গেছি, ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, ঠিক আছে। তো হাইব্রিড প্যারামিটার মডেল বুঝছিস কত ইম্পর্টেন্ট জিনিস, একসঙ্গে কতগুলো ইনফরমেশন তোকে দিয়ে দেয়। এই জন্যই তো মডার্ন টেকনোলজি, একসঙ্গে এত ইনফরমেশন তোরা পাচ্ছিস। আর তোদের জীবনেও একটা জিনিস মাথায় রাখবি, আমরা প্রথমটা করার সময় দেখ, ভালো করে মনে করে দেখ, ফার্স্টে যখন করলাম কি করলাম হচ্ছে এই কারেন্টকে কি ধরলাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ধরলাম, ভোল্টেজকে ডিপেন্ডেন্ট, আর একবার হচ্ছে কারেন্টকে ডিপেন্ডেন্ট, ভোল্টেজকে ইন্ডিপেন্ডেন্ট ধরলাম, না। তো কিন্তু যখন কোলাবোরেশন ওয়ার্ক করলি, ঠিক আছে, কোলাবোরেশন ওয়ার্ক করার পর দেখ কতগুলা আননোন ফ্যাক্টর বের হয়ে আসলো। তার জন্য জীবনে কোলাবোরেশন ওয়ার্ক কর, একে একজনের সাথে কাজ কর, ঠিক আছে। যেটা রিলস যখন বানাবি একাই একাই খালি বানাইতে লাগে না, বন্ধু বান্ধবকে নিয়েও বানাইতে লাগে, ওকে, কোলাবোরেশন ওয়ার্ক, তাহলে রিলস ভাইরাল হবে, বুঝছিস। তো কোলাবরেটে কর, লাভ হবে। সবসময় কোলাবোরেশনের দিকে ফোকাস করো। তো কোলাবোরেশন করছে, এত কিছু ইনফরমেশন ওরা পেয়ে গেছে। তাহলে এটা ম্যাট্রিক্স ফর্মে লিখি, ইকুয়েশন 1 and 2 in matrix form। ও, নতুন করে নাম দিয়ে দেই না। একটা জিনিস, H11 এর নাম কত হলো, HI। H12 এর নাম কত হলো হচ্ছে, 12 এর নাম হচ্ছে HF। H21 এর নাম কত হলো, HR। আর H22 এর নাম কত হলো, HO। লেগে না এতটুকু।
দেখ তোর ছবিতে কোশ্চেন কি হচ্ছে, I1 এইদিকে আসতেছে, I2 এদিকে আসতেছে কেন? হ্যাঁ, এগুলো আমি যখন ইলেকট্রনিক্স পড়াবো ডিটেলসে বোঝাই দেবো। হ্যাঁ, তো একবার আমি তোদের ইলেকট্রনিক্স যখন অ্যাকচুয়ালি শোন, আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি। তোদের এই যে যত কিছু করাইলাম না, গ্যারান্টি দিয়ে বলি এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় পাবি না। হ্যাঁ, কারণটা কি বলতো, এগুলার অ্যাপ্লিকেশনস করে তুই যে জিনিসগুলা কাজ করবি ওগুলার থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। হ্যাঁ, এটা হচ্ছে তোদের সাথে প্র্যাঙ্ক ছিল। করতেছিস ইন্টারেস্টিং না, কিন্তু এইখান থেকে কোনো কোশ্চেন আসবে না। হ্যাঁ, এগুলো ছাড়া আবার পরবর্তীতে জিনিস করতে পারবে না। ওকে, এই জন্যই আমি তোদের ফার্স্টে এটা করাচ্ছি অবভিয়াসলি। তখন না তোদের যাদের যাদের এই কারেন্টের ডিরেকশনে প্রবলেম আছে, একবার আমি যখন তোদের ইলেকট্রনিক্স এর ট্রানজিস্টর পড়াবো তখন এগুলো একদম ডিটেলসে বোঝায় দেবো। হ্যাঁ, কিসের কিসের জন্য কোথায় কোথায় দরকার, ডিরেকশন কিসের জন্য চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওকে। তো এগুলা এক্সামে একটাও আসবে না, বাট এইগুলো ছাড়া পাশও করবি না, বুঝবিও না ফিজিক্স। প্রথম কয়দিন তো ইন্ট্রোডাকশনে যাবে, বাট ভাবিস না আবার পুরা কোর্সটাই এক্সামে আসবে না। এগুলা ভাবা শুরু করিস না, যেগুলা এক্সামে আসবে আমি বলবো। এতক্ষণ আমরা যা কিছু করলাম সব বাইরের আউটস্কার্টস নিয়ে পড়লাম, ভিতরে কি চলতেছে ভিতরের কোনো কিছুতে এখনো কিন্তু মাথায় ঘামাইনি। হ্যাঁ, তো বাট ভিতরে গুলাকে সাজাবো আমরা হচ্ছে অবভিয়াসলি বললাম টি টি নেটওয়ার্ক দ্বারা, পাই নেটওয়ার্ক দ্বারা। ওগুলা ওগুলা আমরা করবো এখন একটু একটু ধীরে ধীরে। সো এইচ প্যারামিটার মডেলে একটা জিনিস দেখলি, আমরা বের করতে গেছিলাম দুটো একসঙ্গে, পাওয়া গেছে চারটা জিনিস। বাই টু গেট টু ফ্রি। লিখে নে। ডান।
তোদের এগুলা করাইলাম না, মডার্ন টেকনোলজির দিনে হ্যাঁ মাথায় রাখিস একটা জিনিস, তোরা যেগুলা দেখিস যে মোবাইলের মেকার মোবাইল ঠিক করে মোবাইল রিপেয়ার করে দিতেছে তোদেরকে, বলে এগুলা তো অত সায়েন্স পড়ে নেই তবু তো রিপেয়ার করে দিতেছে। একটা জিনিস মাথায় রাখিস, মোবাইল যারা তোদের মোবাইল ল্যাপটপ ডেস্কটপ যেগুলো রিপেয়ার করে দিতেছে, ওদের শুধুমাত্র এইটুক জানলেই হয় যে কেমন করে রিপেয়ার করতে লাগে, হ্যাঁ ওটা প্র্যাকটিস করলে হয়। কিন্তু যে ওটা বানাইছে ফান্ডামেন্টাল জিনিসটা যে বানাইছে, ওর হচ্ছে রিসার্চারের দরকার। ও রিসার্চ করে করে বানাইছে বলে এটা এমন করে বানাইতে লাগে, ঠিক আছে? এটার ক্ষেত্রে এতটুকু রেজিস্ট্যান্স দিতে লাগে, এতটুকু ইম্পিডেন্স দিতে লাগে, এটার এই ডেটাটা এত হবে, ওই এটার ওই ডেটাটা এত হবে, ওকে? ওগুলোর রিসার্চ দরকার। এরা হচ্ছে মেকার আর ওরা হচ্ছে রিসার্চার, ওকে? ওরা যতক্ষণ রিসার্চ করে বানাবে না অতক্ষণ এগুলা হচ্ছে কি করতে পারবে না, হচ্ছে কাজ করতে পারবে না। মাথায় রাখিস, এরা তো জাস্ট খালি কলকাপজা লাগানো শিখছে। যেমন তোদের বলি যে বাড়িতে যে তোদের অপটিক্যাল ফাইবারে কেবল টিভি চলতেছে, হ্যাঁ অপটিক্যাল ফাইবার দেখবি, যদি কোনোদিন দেখিস ওদের কাটার মেশিন, হ্যাঁ কাটার মেশিন গুলো কিন্তু অনেক দামি দামি কাটার মেশিন হয় ওদের, এমন না যে তোর অপটিক্যাল ফাইবার কাটার জন্য তোদের ব্লেড নিয়ে গেল কাটে দিল, এমন হবে না, হ্যাঁ। তো ওই মেশিন গুলো এদের হাতে দেখবি এরা কেটে নিল, কি আর কি জিনিস। বাট আমি তোদের বলি, হ্যাঁ তোদের স্যার, তোদের দাদা, আমি হচ্ছে ফোটোনিক্স নিয়ে পড়াশোনা করছি, লাইট ম্যাটার ইন্টারাকশন নিয়ে পড়ছি, হ্যাঁ ওইখানে লিনিয়ার অফ লাইট নিয়ে পড়াশোনা করছি, তো করছি ওগুলো ছোটবেলায়, কিন্তু পরবর্তীতে আমি কি হচ্ছে নন লিনিয়ার অপটিক্স নিয়েও পড়াশোনা করছি। যখন ওগুলা পড়াশোনা করছি না তখন গিয়ে বুঝতে পাইছি যে ওই একটা কাটার মেশিন বানানোর জন্য কত হাজার হাজার মানে কত হাজার হাজার লোক, ঠিক আছে, কতদিন ধরে রিসার্চ করতেছে, কত কোটি কোটি ডলার খরচা করতেছে। জানিস ওই একটা কাটার মেশিন বানানোর জন্যই ওগুলোর উপর কত বছর বছর রিসার্চ করতেছে। ইভেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যা ওগুলোর উপর রিসার্চ আলাদা আলাদা ইনস্টিটিউট আছে, শুধুমাত্র লাইট ম্যাটার ইন্টারাকশনেই ওইগুলার মানে কোম্পানি আছে রিসার্চটা নেয়, এবং ওই কোম্পানি ওদেরকে কি করে হচ্ছে ফান্ড দিয়ে ওই রিসার্চ করায়, বুঝছিস? তারপরে এত বছর বছর রিসার্চ করে একটা কাটার মেশিন বানায়। এরা তো আনবে কাইটে দেবে, কিন্তু কাটার মেশিন কতটা ভালো করে কাটলে এনার্জি লস কম হবে ওগুলা নিয়ে রিসার্চ করতে করতে বহুত দিন চলে যায়, ঠিক আছে? তো তোর খালি চোখে তো ওগুলো কিছুই মনে হবে না, মনে হবে এইটাও ওইটাও ওইটাও, কিন্তু বুঝিস যে একটা করে মডার্ন টেকনোলজি আসার জন্য কতটা দামি দামি রিসার্চ লাগে। তো এটার ক্ষেত্রেও মাথায় রাখিস যে এই যে জিনিসগুলা তোরা মনে করবি যে এগুলো আর কি দরকার, ভাই যখন রিসার্চার রিসার্চ করে না ওগুলো যে কত কি দরকার পড়ে। যেমন তোরা শুনছিস সেই যে এককালে ম্যাথামেটিক্যাল, তোরা এইটা জানিস তো ক্যালকুলাস না, ডেরিভেটিভ আর হচ্ছে ইন্টিগ্রেশন, এগুলা কিন্তু কে বানাইছিল? ফিজিক্সের লোকেই বানাইছিল। কিসের জন্য? ফিজিক্সের ইকুয়েশন সলভ করতে পারছিল না, সলভ করার জন্য পরবর্তীতে কি বানাইছে যে নতুন ম্যাথামেটিক্সে বানায় ফেলছে। ঠিক তেমনই আমাদের বিভিন্ন যখন ইনস্ট্রুমেন্ট তৈরি করতে লাগে ওর জন্য বিভিন্ন থিওরি তৈরি করে ফেলে মানুষজন, ওকে? এগুলোই তো রিসার্চের পারপাস, ওকে? তো ওই জন্যই যত মডার্ন টেকনোলজি আসবে অত মডার্ন থিওরি আসে। যেমন বলাইলাম দেখ, ওয়াই আমাদের জেটে বা ইম্পিডেন্স যখন পড়ালাম, ইম্পিডেন্স প্যারামিটার কত কম ইনফরমেশন পাইছি, ওয়াই এ কত কম ইনফরমেশন, জেটে আরো বেশি ইনফরমেশন পাইছি। এখনকার দিনে মডার্ন টেকনোলজির যুগে এইচ প্যারামিটার তো পড়লাম, হ্যাঁ না, এইচ দিয়ে অনেক কিছু কাজ হয়, এইচ প্যারামিটার দিয়ে অনেক কিছু ইনফরমেশন বের করে। তারপরে হচ্ছে আরই মডেল একটা এখনকার দিনে হয়েছে, ঠিক আছে, ডাইনামিক রেজিস্ট্যান্স বের করার জন্য আসে আরই মডেল, আরো মডার্ন আসছে, তারপরে আরো আসছে এখনকার দিনে আরো একটা যেটা ইয়ে চলতেছে হাইব্রিড, হাইব্রিড, ঠিক আছে, হাইব্রিড পাই মডেল চলতেছে এখনকার দিনে, এটা খুব ইম্পর্টেন্ট চলতেছে, হাইব্রিড পাই মডেল দিয়ে বার করতেছে। যাই হোক অত কিছু তো সিলেবাসে নাই, বাট আমি বললাম যখন রিসার্চ টিসার্চ করবি অনেক কিছু এমন করে ডেভেলপ করা দরকার পড়ে, ঠিক আছে, তারপরে গিয়ে মডার্ন টেকনোলজি আসে। আবার বলতেছি মেকার আর রিসার্চের আলাদা, হ্যাঁ মোবাইল যে ঠিক করে আর মোবাইল যে বানায় দুজনের মধ্যে বহুত ফারাক আছে, ওকে? আর আমাদের ইন্ডিয়াতে ওই জন্য মোবাইল টোবাইল কেউ বানাইতে পারে না, কারণ ওই লেভেলের রিসার্চ সেন্টারই নেই আমাদের ইন্ডিয়াতে। আমরা ইন্ডিয়াতে কি করে, চাইনার কাছ থেকে পার্টস কিনে নিয়ে আসে, এখানে অ্যাসেম্বল করে। তাই অ্যাসেম্বল করা আর রিসার্চ করে বানানো দুইটা বহুত আলাদা জিনিস, ঠিক আছে? মানুষ ব্যাটারি, কত দামি দামি ব্যাটারি বের করতেছে, 5 মিনিট চার্জ করলে এতক্ষণ গাড়ি চলবে, আর আমরা কি করি ওই ব্যাটারি কিনে আই না আমাদের গাড়িতে লাগাই দেই, আমরা ভাবি যে আমাদের এখানে ইন্ডিয়ান নতুন গাড়ি তৈরি করছে, না, রিসার্চ ওরা করছে, হ্যাঁ মাথায় রাখিস। এই জন্য একটা জিনিস দেখবি যে কোনো মোবাইল, ঠিক আছে, গাড়ি,
যদি বানাইতে খরচা পড়ে, সাপোজ কথার কথা এক্সাম্পল হিসেবে বলতেছি 5,000 টাকা খরচা আছে, ওটা বিক্রি করে 50,000 টাকা দিয়ে, কিসের জন্য? কারণটা হচ্ছে ওই রিসার্চ টিসার্চ করতে, যে যে ছেলেবেলে রিসার্চ করছে, যে বাচ্চারা রিসার্চ করছে, ওদেরকে তো ওই লেভেলের এতদিন ধরে টাকা দিতেছে না, রিসার্চে প্রচুর খরচা, ঠিক আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রচুর ওরা কি করে হচ্ছে খরচা দেয়। যাই হোক, এরপরে আমাদের কি করতে লাগবে, এই যে নেটওয়ার্কটা পাইলাম, নেটওয়ার্কের ভিতরে তাহলে কি এবার বানাবো হচ্ছে টি নেটওয়ার্ক আর হচ্ছে পাই নেটওয়ার্ক, ঠিক আছে, যাতে ভিতরটা আমরা ইজিলি সলভ করতে পারি। কিন্তু আমরা এটা নেক্সট দিন পড়বো। হ্যাঁ, আমি বেশিক্ষণ দাঁড়াইতে পারছি না, এর আগের দিনও বলছিলাম, তো কয়েকদিন একটু ছোট ছোট লেকচারই হবে, ঠিক আছে। চল, নেক্সট দিন আমরা বাকিগুলা করবো। আর ওইখান থেকে কিন্তু ধীরে ধীরে এক্সামে কোশ্চেন আসবে, কারণ তারপরের দিনেই আমরা কি পড়বো হচ্ছে থিওরেম পড়বো, আর থিওরেম থেকে তোদের এক্সামে কোশ্চেন আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, চল আজকে এতটুকুই, টাটা, বাই বাই, টেক কেয়ার।